বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম জানাচ্ছি এএসসি কর্তৃক আয়োজিত আইসিটি বাইনারি 1.0 ব্যাচ। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদ হোসেন, পড়াশোনা করতেছি সিএসসি ডিপার্টমেন্টে। অর্থাৎ তোমাদের আজকে যে সাবজেক্ট আমি পড়াবো সেই রিলেটেড আমার পড়াশোনা। সো আমি চেষ্টা করবো অ্যাজ এ তোমাদের বড় ভাই হিসেবে তোমাদেরকে একটু ধরিয়ে দেওয়ার জন্য। আমি একজন প্রপার টিচার হিসেবে তোমাদেরকে হয়তো বোঝাতে ব্যর্থ হতে পারি অনেক টপিক। আমি সেগুলোর জন্য আগে থেকে একদম শুরুর ক্লাসে সেগুলো নিয়ে কমা প্রার্থী। আমি চেষ্টা করব তোমাদেরকে অ্যাজ এ একটা বড় ভাই হিসাবে তোমাদেরকে একটু গাইড দেওয়ার জন্য। তোমাদের মাধ্যমে আমি নতুন কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব এবং আমি বিশ্বাস করি এটার মাধ্যমে তোমরা কিছুটা উপকৃত হবা। অপকৃত কিন্তু কেউ হবা না। আমি যেভাবে গাইডলাইন দিব, যেভাবে বলবো সেভাবে যদি ফলো করো, তোমার দেখবা তোমার কলেজের ফ্রি টেস্ট পরীক্ষার আগেই তোমার আইসিটি ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আইসিটিতে তোমরা জানো ইতিমধ্যে আইসিটিতে 6টা অধ্যায় আছে। প্রথম, দ্বিতীয় অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়, এই 3টা অধ্যায় হচ্ছে থিওরি ভিত্তিক, অর্থাৎ তাত্ত্বিক পড়াশোনা, যেগুলো বাংলা পড়াশোনা যে কেউ করতে পারবে ইনশাল্লাহ। কিন্তু আইসিটি তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, এই 3টা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা ওরিয়েন্টেশন ক্লাসে বলছিলাম আমরা তৃতীয় অধ্যায় থেকে শুরু করব, দেন চতুর্থ অধ্যায়, দেন পঞ্চম অধ্যায়, আমরা ওই সিরিয়ালে যাব। তারপর আমরা দ্বিতীয় অধ্যায়ে ব্যাক করব। তৃতীয় অধ্যায় কি নিয়ে আলোচনা হচ্ছে আমরা সেগুলো আজকে বিস্তারিত দেখব। তৃতীয় অধ্যায় থেকে 2টা সৃজনশীল মাস্ট বি তোমাদের পরীক্ষায় আসবে এবং মিনিমাম 5টা এমসিকিউ পাবা। চতুর্থ অধ্যায়ের ক্ষেত্রেও সেম, পঞ্চম অধ্যায়ের ক্ষেত্রেও সেম, 2টা করে সৃজনশীল পাবা। কোনো স্টুডেন্ট যদি এই 3টে অধ্যায় ভালোভাবে শেষ করতে পারে, তার 5টা প্রশ্ন আনসার করা কোনো ব্যাপারে না। এই 3টে অধ্যায় হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল জিনিসপত্র আছে, কোডিং আছে। সো এই জিনিসগুলো হচ্ছে তোমার মার্ক কাটার কোনো অপশন থাকবে না। তুমি বাংলায় লিখলে ওখানে স্যাররা তোমার লেখা সুন্দর না হলে তোমাকে 3-এর মার্কসে 2 দিতে পারে, স্যারের মার্কসে 3 দিতে পারে বা 2 দিতে পারে। কিন্তু একটা ম্যাথ তোমার যদি লেখা সুন্দর না হয়, তোমার ফর্মুলা ঠিক আছে, মান ঠিক আছে, আনসার ঠিক আছে, তাহলে তুমি ফুল মার্কস ইনশাল্লাহ পাবা। আরেকটা জিনিস শুরু থেকে যেটা তোমাদেরকে সাবধান করে দিই, সেটা হচ্ছে তোমাদের এখন 26 বেচ যারা আছে এসএসসি 26 বেচ, তারা এবং তাদের থেকেই মেইনলি শর্ট সিলেবাস জিনিসটা বাদ পড়ে যাচ্ছে। ইন্টারমিডিয়েটে ফুল সিলেবাস চলে আসতেছে। সো তোমাদের ওইভাবে প্রিপারেশন রাখো, ইন্টারমিডিয়েট ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে। আগে ছিল অনেক অধ্যায় শর্টকাট করে দিছে, যার কারণে প্রশ্ন লিমিটেড কোয়েশ্চেনের মধ্যে প্রশ্ন চলে আসতো, সবাই পারতো, প্লাসের সংখ্যা বেশি ছিল, পাশের সংখ্যা বেশি ছিল। কিন্তু 26 বেস থেকে দেখবা সম্পূর্ণ সিলেবাস হওয়াতে অনেক নতুন নতুন কোয়েশ্চেন করার জায়গা ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো তোমাদেরকে ওই জিনিসটা মাথায় রেখে এখন থেকে শুরু করা উচিত। পরিশ্রমটা এখন থেকে শুরু করো, ভিত্তিটা এখন থেকে স্ট্রং করো, মজবুত করে করো, তাহলে দেখবা ইনশাল্লাহ সফলতা তোমার হাতে ধরা দেবে। আর আমরা শুধুমাত্র ইন্টারের জন্য পড়বো এমন না, আমরা শুধুমাত্র এইচএসসি পরীক্ষার জন্য জিনিসগুলো জানবো এমন না। আমাদের এই জিনিসগুলো সামনে অ্যাডমিশন টেস্টে, বিভিন্ন ভর্তি পরীক্ষায় দেখবা হচ্ছে আইসিডিতে 5টা মার্ক বা আইসিডিতে 10টা এমসিকিউ এরকম অনেক সময় দেওয়া থাকবে এবং সেটা তোমার বিভিন্ন কাজেও লাগতে পারে। আমরা তো এমসিকিউ দেখবই। সো আমরা সিকিউর সাথে সাথে আমরা এমসিকিউ দেখবো, যাতে তোমার এসএসসির পাশাপাশি অ্যাডমিশন সহ কভার হয়ে যায় ইনশাল্লাহ। ওকে, অনেক কথা বললাম। এখন তোমাদের কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে একটু বলো, নাহলে আমরা মেইন ক্লাসের দিকে চলে যাবো ইনশাল্লাহ। ওকে, এখন তোমাদের কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে একটু বলতে পারো 2 মিনিটের মধ্যে। তারপর আমরা মেইন ক্লাসের দিকে চলে যাব। তখন হচ্ছে তোমাদের কমেন্টসগুলো অফ রাখতে হবে। আমি যেটা বোঝাবো সেটা বোঝার না পারলে তখন সেটা কমেন্ট করবা। আদারওয়াইজ অন্য কোনো কমেন্টস করার তখন দরকার নাই। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। যারা আজকে ক্লাসে যুক্ত আসো সবাইকে আন্তরিক মোবারকবাদ। তোমাদের কারো কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে একটু বলতে পারো, আমরা 2 মিনিটের মধ্যে সলভ করার ট্রাই করবো। বা কোনো জিজ্ঞাসা থাকলে সেটা বলো, আমরা 2 মিনিটের মধ্যে বলে আমাদের মূল আলোচনায় চলে যাব। আচ্ছা, আমরা আগে হচ্ছে মেইনলি একদম হাতে কলমে শিখবো, দেন আমরা ক্যালকুলেটরে কীভাবে শর্টকাটে করতে হয় সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিবি ইনশাল্লাহ। ম্যাথগুলো খুব সহজ, কঠিন হবে না। আগে আমরা হাতে কলমে শিখবো, কীভাবে হাতে কলমে করতে হয় সেটা জানার পরে তুমি অটোমেটিকলি হচ্ছে ক্যালকুলেটর কীভাবে করতে হয় সেটা একদম শর্টকাট।
যাদের ইএস বা ইএস প্লাস বা ইএক্স ক্যালকুলেটর আছে খুব দ্রুত এই ম্যাথগুলো করতে পারবা। এমএসএতে একটু হার্ড বা একটু কঠিন হয়, কিন্তু ইএস, ইএস প্লাস এবং ইএক্সে খুব সহজেই করা যায়। আচ্ছা, তাহলে আমরা শুরু করি আমাদের পড়াশোনা। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়াশোনার আগে হচ্ছে আমি একটা জিনিস বলে নিতে চাই, সেটা হচ্ছে কি আমাদের প্রতিটা লেকচার কয়েকটা স্টেপে ভাগ হবে। প্রথমে হচ্ছে আমরা ওই লেকচারের উপর কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব, দেন আমরা শেষের দিকে হচ্ছে সেই বেসিককে অ্যাপ্লাই করে কিছু ম্যাথ করার ট্রাই করব। ছোট ছোট জিনিসগুলো আমরা ছোট ছোটভাবে শিখবো। আজকে থিওরি বেশিরভাগ। একটা কমন কোয়েশ্চন, সেটা হচ্ছে কোন বইটা নিব। একটা কমন কোয়েশ্চন আমি সবার থেকে পাই, বা আগো যখন অফলাইনে জিনিসগুলো ছিল তখন সবার থেকে একটা কোয়েশ্চেন পাইতাম, কোন বইটা নিব ভাইয়া, একটু সাজেস্ট করতেন যদি। এখন হচ্ছে আপাতত কোনো বই নেওয়ার দরকার নেই, আপাতত এখন ক্লাসগুলো করতে থাকো এবং বিভিন্ন দেখবা বিভিন্ন তুমি যদি ব্রাউজারে সার্চ করো বইগুলোর পিডিএফ পেয়ে যাবা। তবে যখন মেইন বইটা কিনবা সেটা নিউ এডিশনের একটা হচ্ছে মেইন এনসিটিভির একটা বই আছে, সেটা কিনবা। অল্প দাম, বেশি দাম নিবে না, 100 টাকার মধ্যে। আরেকটা বই নিবা হচ্ছে প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের একটা বই আছে আইসিটির, সেই বইটা নিবা। সেই বইটাতে তোমার সম্পূর্ণ পড়াশোনা আছে এবং তুমি সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করার জন্য এনাফ তোমাকে অনুশীলনে দেওয়া আছে। ওকে, তাহলে আমরা বই নিব কোনটা? আগে একটা এনসিটিভি বই নিব। এনসিটিভি বইটা তোমরা পিডিএফ পেয়ে যাবা, চার্জ দাও ক্রমে, পিডিএফ পেয়ে যাবা। তারপরে তোমার আরেকটা বই কিনবো যখন কলেজে, তোমাকে যেটা রিকমেন্ড করবে, অথবা তুমি কি নিবা, প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের একটা বই নিবা। আমরা প্রকৌশলী মুজিবুর রহমান বইয়ের অনুসারে বা এনসিটিভি অনুসারে আমরা আগাবো, সো তোমাদের জন্য সমস্যা হবে না। আগে প্রথম হচ্ছে আমার লেকচার ভিডিওটা ভালোভাবে দেখবা। লেকচার ভিডিওটা ভালোভাবে দেখার পরে তুমি একটু রিভাইজ দিবা। রিভাইজ দেওয়ার ফলে তুমি একটু করে অনুশীলন করবা। কোত্থেকে? তুমি ব্রাউজারে সার্চ দিলে অটোমেটিক বইয়ের পিডিএফ পেয়ে যাবে, সেখান থেকে একটু রিক্যাপ করে নিবা, বা কিছু জিনিস তোমাকে অ্যাড করা লাগলে সেগুলো অ্যাড করে নিবা তোমার নোটে। তাহলে আমরা আজকে শুরু করি। আমাদের বইয়ের ব্যাপারটাও গেলে এখন আমাদের মেইন পড়াশোনায় আসি। আমরা দেখতে পাচ্ছি অধ্যায় 3 দুইটা অংশ আছে। একটা অংশ হচ্ছে নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতি। আর একটা অংশ হচ্ছে ডিজিটাল ডিভাইস। ডিভাইস সম্পর্কে আমরা সবাই জানি। ডিভাইস কি? তোমার হাতে যে মোবাইলটা আছে সেটা একটা ইলেকট্রিক ডিভাইস। ল্যাপটপ, টিভি, সব কিছুই এভরিথিং জিনিস ইলেকট্রিক ডিভাইস। তাহলে আমরা আজকে এখানে দুটো যেহেতু পার্ট, এই পার্ট থেকে একটা সিকিউ প্রশ্ন আসবে, এই পার্ট থেকে একটা সিকিউ প্রশ্ন আসবে। আমরা এই প্রথম পার্টটা দিয়ে শুরু করব। এই অধ্যায়ে মিনিমাম 10টার উপরে ক্লাস লাগতে পারে, বা এর উপরে লাগলে সমস্যা নেই, নিতে থাকবো, তোমরা দেখতে থাকবা। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথমত নাম্বার সিস্টেম। যে নাম্বার সিস্টেম আমরা বললাম, নাম্বার সিস্টেম কি? সংখ্যা পদ্ধতি জিনিসটা দ্বারা কি বোঝায়? সংখ্যা দিয়ে গণনা করা যায় বা চিন্তা করা যায়, বা এরকম কোনো জিনিস তাকে কি বলতে পারি আমরা? সংখ্যা দিয়ে গণনা করা যায়, সেরকম জিনিসকে আমরা কি বলতে পারি? নাম্বার সিস্টেম। যেমন মনে করো সংখ্যা দিয়ে গণনা করা যায় বলতে যদি আমি একটু উদাহরণ দিই, 1 2 3, এটা একটা কি? এগুলো এক একটা একক স্থানীয় সংখ্যা না? আমরা স্থানীয় মান পড়ে আসছি কিনা? আমরা সেই আদিকাল থেকে, সেই সূত্রকাল থেকে আমরা স্থানীয় মান পড়ে আসতেছি। সো স্থানীয় মান নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না। এখানে দেখো, এটা একক, এটা দশক, আর এটা কি? শতক। তাহলে আমরা কি পাচ্ছি? একক, দশক, শতক। তাহলে আমরা বলতেছিলাম নাম্বার সিস্টেম জিনিসটা কি? নাম্বার সিস্টেম হচ্ছে সংখ্যা গণনা করা যাবে বা প্রকাশ করা যায়, গণনা করা, সেগুলোকে আমরা কি বলি? সংখ্যা পদ্ধতি বলি। এই সংখ্যার একটা অর্থবোধক মিনিং আছে না? 123, 1 2 3, 123, এটার একটা অর্থবোধক মিনিং আছে। তাহলে আমরা বুঝতে পারছি যেটাকে গণনা করা যাবে সেটাকে আমরা কি বলবো? সংখ্যা পদ্ধতি বলবো। এখন সংখ্যা পদ্ধতি কয় প্রকার? সংখ্যা পদ্ধতি 2 প্রকার। একটা হচ্ছে স্থানীয় আর একটা হচ্ছে অস্থানীয় বা পজিশনাল, নন পজিশনাল। তাহলে আমরা যদি একটু ক্লাসিফিকেশনটা দেখি, সংখ্যা পদ্ধতি কত প্রকার? 2 প্রকার। এটা হচ্ছে কি? পজিশনাল, আর এটা হচ্ছে কি? নন পজিশনাল। পজিশনাল বলতে কি বোঝায়? নন পজিশনাল বলতে কি বোঝায়? পজিশনাল বলতে বোঝায় স্থানীয় মান আছে এমন সংখ্যা পদ্ধতি, আর নন পজিশনাল বলতে বোঝায়, একটা উদাহরণ মনে রাখবা, প্রাচীন একটা সংখ্যা পদ্ধতি ছিল হায়ারোগ্লিফিক্স। হায়ারোগ্লিফিক্স এমসিকিউর জন্য আজকের শুরুতে একটা এমসিকিউ বলে দিলাম। প্রাচীন একটা সংখ্যা পদ্ধতি ছিল, তার নাম কি? হায়ারোগ্লিফিক্স। ওকে,
এখন আসো নন পজিশনাল, তেমন কোনো কথাবার্তা নেই, আমরা এদিকে যাচ্ছি না, আমরা পজিশনালের দিকে আসতেছি। পজিশনাল সংখ্যা পদ্ধতি সাধারণত 4টা ধরা হয়। 1 নাম্বার বাইনারি, আমাদের ব্যাসের নামের সাথে কিন্তু মিল আছে। 1 নাম্বার কি? বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি সংখ্যা পদ্ধতি। 2 নাম্বার দশমিক অথবা ডেসিমাল। ডেসিমেল। তারপর হচ্ছে কি? অক্টাল। আমি বিস্তারিত বলে দিচ্ছি, আগে একটু দেখো। 4 হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতিতে পাচ্ছি কয়টা? 4টা। আমরা শুরুতে সংখ্যা পদ্ধতিতে পাইছিলাম কয়টা? 2টা। একটা হচ্ছে পজিশনাল স্থানীয়, আর একটা হচ্ছে অস্থানীয়। সেটা হচ্ছে কি? অস্থানীয় কি উদাহরণ বলছিলাম? প্রাচীন হায়ারোগ্লিফিক্স। এবং নন পজিশনাল ক্ষেত্রে আমরা সাধারণত 4টা জিনিস ধরে থাকি: বাইনারি, ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল। এখন এই জিনিসগুলো কি? বাইনারি বলতে কি বোঝায়, ডেসিমাল বলতে কি বোঝায়, অক্টাল বলতে কি বোঝায়, হেক্সাডেসিমাল বলতে কি বোঝায়, সেটা আমরা একে একে জানবো। ওকে, তাহলে বাইনারি বলতে বোঝায়, আচ্ছা আমাকে এই জিনিসটা একটু বলো, এতটুকু জিনিস এখন পর্যন্ত তোমাদের জানার কথা, কম্পিউটার কি ভাষা বুঝে? আমরা যে ল্যাপটপে কাজ করি, পিসিতে কাজ করি, কম্পিউটার ডেস্কটপে কাজ করি, তারা কি ভাষা বুঝে? কম্পিউটারের ভাষাটা কি? কম্পিউটারের ভাষাটা কি আমাদের মতো ভাষা নাকি অন্য কারো মতো ভাষা? কম্পিউটারের ভাষাটা কি বাংলা, ইংলিশ, না উর্দু, না হিন্দি, কোনটা? কম্পিউটারের ভাষা কোনটা একটু বলো তো। একটু সাথে সাথে আনসার করার ট্রাই করো। কম্পিউটারের ভাষা কি? কম্পিউটারের ভাষাটা হচ্ছে বাইনারি ভাষা, বা বাইনারি ভাষা বলতে কি একটু দেখো। যে বাইনারি সিস্টেম, নাম্বার সিস্টেম বলতেছি, বাইনারি বলতে বোঝায় মেইনলি হচ্ছে 0 এবং 1। কম্পিউটার যে তোমাদের বা মোবাইল যে প্রোগ্রামগুলো করা আছে, তারা শুধুমাত্র এই 2টা জিনিস বুঝে, 0 এবং 1, 0 এবং 1। এর বাইরে কম্পিউটার কিন্তু কিছুই বোঝে না। তাহলে একটা কোয়েশ্চেন আছে এখান থেকে, একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আছে ভাই। আমরা যে জিনিসগুলো লিখি, ধরো আমি লিখলাম নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস, এই জিনিসটা কম্পিউটার কিভাবে নিবে? এই জিনিসটা প্রথমে কম্পিউটার হচ্ছে বাইনারি ভাষায় কনভার্ট করবে, দেন সে কাজ করবে। আবার আউটপুট করার সময় আমাদেরকে কি ভাষায় দেখাবে? আমরা ডেসিবেল ভাষায় যে ভাষায় লিখছিলাম, আমরা তাদেরকে সেই ভাষায় অ্যাসেম্বলি করে দেখাবে। অর্থাৎ কম্পিউটার আগে তোমার ভাষাটাকে অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করার পরে সে অপারেশন করার জন্য তার নিজস্ব একটা পদ্ধতিতে নিয়ে যাবে। তার নিজস্ব পদ্ধতিটা কি? বাইনারি সিস্টেম 0 এবং 1 এর মধ্যে নিয়ে যাবে। দেন সে কাজ করার পরে, সে অপারেশন ঘটানোর পরে সে তোমাকে আউটপুট শো করবে কিভাবে? তুমি যে ল্যাঙ্গুয়েজে দিছিলা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে, সেই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে তোমাকে দেখাবে। তাহলে এই 0 এবং 1 দ্বারা কি বোঝানো হয়? এই 0 দ্বারা কি কি বোঝানো হয়? অফ, তারপরে তোমাকে লো বোঝানো হয়, ফলস বোঝানো হয়, এক্সেট্রা আরো অনেক কিছু বোঝানো হয় এই 0 দ্বারা। এবং 1 দ্বারা কি কি বোঝানো হয়? অন বোঝানো হয়, হাই বোঝানো হয়, এবং ট্রু বোঝানো হয়। বুঝছো? তাহলে একটু নোট করে নিবা। একটা কথা বলে নি, আমি যেগুলো লিখতেছি এগুলো তোমাদের জন্য লিখা হচ্ছে ফরজ। ইসলাম ধর্মের মতো জিনিসটা তোমাদের জন্য লিখা ফরজ। বাকি মুখে যা বলতেছি সেটা সুন্নতের মতো, তুমি যত লিখবা তত তোমার উপকারিতা আসবে। ওকে, তাহলে আমরা কি বোঝাচ্ছি? 0 এবং 1 দ্বারা আমরা কি বোঝাচ্ছি? 0 দ্বারা বোঝাচ্ছি লো, অফ এবং ফলস। আর তোমাকে 1 দ্বারা কি বোঝাচ্ছি? অন, হাই এবং ট্রু। আমাদের এতটুকু জিনিসের মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা একটু জানাও। এতটুকু জিনিসের মধ্যে কারো কোন কনফিউশন আছে কিনা একটু জানাও তো দ্রুত। এই জিনিসের মধ্যে কারো কনফিউশন আছে কিনা? আমরা যে 0 এবং 1 দ্বারা বোঝাচ্ছি, আমাদের এর মধ্যে কোনো কনফিউশন আছে কিনা? যদি কনফিউশন থাকে তো আমাকে আমাকে বলো দ্রুত, যাতে সলভ করা যায়। ওকে, আমরা এরপর আরেকটা নতুন জিনিস শিখবো, আরো সহজ এবং আরো সুন্দর। তাহলে আমরা সেটার দিকে আগাচ্ছি। ধরে নিচ্ছি তোমাদের এখন কোনো কোয়েশ্চন নাই, বা শেষে আবার সুযোগ দিব, তখন হচ্ছে আমরা আবার জানবো। ওকে, আমরা এগুলো একটু মুছে দিই। আসো, এখন আনবো যে আমরা বেস বা ভিত্তি।
বেস অর ভিত্তি। এই কথাটা এখানে মানে কি? আমরা বেস বা ভিত্তি কতটা শুনি যখন আমাদের বিল্ডিং বানানো হয় বা একটা স্ট্রাকচার তৈরি করা হয় বিল্ডিং এর জন্য, তখন নিচে একটা বেস ঢালাই বলে। এটাকে কেন বলা হয় বা কেন বেসটা আমরা এখানে বলতেছি, এই বেসের অর্থ এখানে কি বোঝাচ্ছে? ভিত্তি। একটা সংখ্যা পদ্ধতিতে আমরা যে প্রকাশ করব সেটার একটা ভিত্তি আছে, সেটার একটা নিজস্ব সিস্টেম আছে। ধরো আমরা বাংলায় কথা বলতেছি, বাংলা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ কয়টি বলো? যে জিনিসগুলো আছে বা ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ সেগুলো হচ্ছে কি বাংলার ভিত্তি। যেমন ইংলিশের কয়টি? 26টি। ইংলিশের 26টি ইংলিশের জন্য কি ভিত্তি। আরবি কয়টি? আরবি যতগুলো হরফ আছে সেগুলো হচ্ছে তাদের ভিত্তি। সেম এখানে কাজ করার জন্য কিছু থাকবে, ভিত্তি থাকবে, সেগুলোকে আমরা কি বলবো? কতটা ডিজিট থাকবে তাদের মধ্যে সেগুলোকে ভিত্তি বলা হবে। বা যদি বইয়ের ভাষায় বলতে যাই, কোনো ভাষাকে প্রকাশ করার জন্য বা কোনো সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করার জন্য যতগুলো ডিজিট দরকার হয় সেগুলোকে তাদের কি বলা হয়? ভিত্তি বলা হয়। যেমন আমরা 4টা কি দেখছিলাম, নাম্বার সিস্টেম দেখছিলাম না, সেগুলোর ভিত্তি কত কত আমরা দেখব। যেমন 1 নাম্বার আসো বাইনারির জন্য, বাইনারি, বাইনারির ভিত্তি কত? বাইনারির ভিত্তি হচ্ছে 2। ভিত্তিগুলো কি কি? 0 এবং 1। ডেসিমাল, ডেসিমালের ভিত্তি কত? 10। ডেসিমাল 10। যারা 9 10 সায়েন্সে ছিল তারা একটা জিনিস জানো, তোমরা হচ্ছে লাস্ট 11তম অধ্যায় কি কেমিস্ট্রিতে 11তম অধ্যায়ে একটা জিনিস পড়ছো, প্রোপেন বিউটেন, তোমরা পড়ছো কিনা মনে আছে কিনা? ওই জিনিসগুলো এখানে কাজ করে। ডেসিমাল, ডেসিমাল শব্দ অর্থ হচ্ছে কত? 10। এদের ভিত্তি কয়টা? 10টা। 10 কি কি? শূন্য থেকে শুরু হবে সবসময়। 0 1 2 3 4 5 6। আচ্ছা, আমরা জিনিসটাকে একটু সুন্দরভাবে লিখতে পারি, আমরা এইভাবে না লিখি। ধরো আমি প্রথমত বাইনারি লিখলাম, বাইনারি, দশমিক। ডেসিমাল কারেক্ট নাম বলা হয় সেটা হচ্ছে কি? দশমিক। অক্টাল, অক্টাল, হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল। ওকে, তাহলে আমরা 4টা সংখ্যা পদ্ধতি পেলাম। এখন তাদের ভিত্তিগুলো একে একে জানবো। বাইনারির ভিত্তি কত? 2। ভিত্তি, বাইনারির ভিত্তি কত? 2। দশমিকের ভিত্তি কত? দশমিক সংখ্যাটা দ্বারা একটা জিনিস বোঝাচ্ছে 10। অক্টাল 8। হেক্সাডেসিমাল 16। হেক্সা অর্থ 6 এবং ডেসিমাল শব্দ অর্থ কত? 10। তাহলে 10 এবং 6 মিলে কত? 16। এখন জিনিসগুলো তাদের যে আমরা ভিত্তিটা জানলাম, ভিত্তিগুলো কি কি সেগুলো জানতে হবে না? ভিত্তিগুলো কি কি দেখো। দশমিকের ভিত্তির উপাদানগুলো হচ্ছে 0 এবং 1। আর তোমার বাইনারি হচ্ছে 0 এবং 1। দশমিকের গুলা কি কি? 0 1 2 3 4 5 6 7 8 9। কয়টা হয়েছে দেখো, দেখো গণো। 1 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমরা 10টা সংখ্যা পেলাম বা 10টা উপাদান পেলাম। অক্টালে দেখো 0 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত যাবে। এখানে কি আমরা 8 দিব? 8 দিলে কয়টা হয়ে যায়? 1 2 3 4 5 6 7 8 9টা হয়ে যায়। তাহলে আমাদের 8 দেওয়া যাবে না, আমাদের কত পর্যন্ত? 7 পর্যন্ত। একটা ফর্মুলা আছে সেটা একটু বলে দিব, আগে জিনিসগুলো একটু বোঝাই। হেক্সাডেসিমালে আসো, 0 1 2 3 4 5 6 7 8 9। 9 লেখার পরে এখন কিন্তু 10 লেখা যাবে না। 9 লেখার পরে কত লেখা যাবে না? 10 লেখা যাবে না। তাহলে কিভাবে লিখবো? তাহলে কিভাবে লিখবো একটু বলো। যদি 9 লেখার পরে 10 লেখা না যায় তাহলে আমরা কিভাবে লিখতে পারি? তোমরা কি স্বরবর্ণ জানো? সরি, ইংরেজির সবগুলা লেটার জানো? আমরা যদি 9 এর পরে কি লিখতে পারি একটু বলো তো। আমরা 9 এর পরে লিখবো এ বি সি ডি ই। 9 এর পর লিখবো, এখান থেকে এদিকে এসে লিখতেছি এ বি
সি ডি ই এফ। আচ্ছা, তাহলে কয়টা হচ্ছে 9, এ সমান 10, বি সমান 11, সি সমান 12, ডি সমান 13, ই সমান 14, 15। ওকে, এখানে কিন্তু জি হবে, ধরো ই এফ জি, জি হবে 16 হবে? একটু বলো তো জি হবে কিনা দেখি, তোমাদের কমন সেন্স কি বলে? জি এখানে হবে না। গুড, তাহলে এটা ভুল, কারণ আমরা 17টা হয়ে যাচ্ছে, আমাদের ডিজিট কত, আমাদের বৃত্তি কত, 16, সো ডি হবে না। তাহলে আমরা হচ্ছে বুঝতে পারলাম। এখন হচ্ছে আমরা আরেকবার দেখবো, তাহলে আমাদের জন্য আর ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমরা সম্পূর্ণ জিনিসটা একটু একবার দেখি, বা আচ্ছা সূত্র একটু বলে দিই, তারপর আমরা জিনিসগুলো একটু দেখবো। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে n সংখ্যক বৃত্তির জন্য তাদের উপাদান সংখ্যা কত হবে। n সংখ্যক বা একটা যদি মনে করো, এখন তোমাকে তো এই 4টা সংখ্যা পদ্ধতি আমি বলে দিলাম, যখন তোমাকে সংখ্যা পদ্ধতি বলে দিব না, তখন তার বৃত্তিটা কিভাবে বের করবা এবং তার উপাদানটা কিভাবে বের করবা। তার উপাদান বের করার জন্য দেখো, n সমান আমরা একটা জিনিস লিখতে পারি, n সমান 0 থেকে n মাইনাস 1, 0 থেকে n মাইনাস 1, 0 থেকে n মাইনাস 1, নতুন একটা সংখ্যা পদ্ধতির জন্য এটা হচ্ছে ফর্মুলা। তোমাকে বলা হলো একটা নতুন একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করো, তাহলে তোমাকে বৃত্তিটা বের করার জন্য এই জিনিসটা কাজে লাগাতে হবে। n সমান 0 থেকে, এটা মাইনাস না কিন্তু, থেকে 0 থেকে n মাইনাস 1। তাহলে দেখো, বাইনারির জন্য দুইটা সংখ্যা পদ্ধতি আমরা শুধু সূত্র বসাই, তাদের বৃত্তি কত, 2 বৃত্তি, তাহলে 2 যদি বসাই, n এর মান 2, 0 থেকে 2 মাইনাস 1, তার মানে হচ্ছে 1, 0 থেকে 1, 0 এবং 1, বাইনারি বৃত্তি 2টা, দশমিকের বৃত্তি 10টা, অক্টালের বৃত্তি 8টা, হেক্সাডেসিমেলের বৃত্তি 16টা। একটা জিনিস, 10 এতটুকু পর্যন্ত ডেসিমাল, ঠিক আছে, এই জায়গা পর্যন্ত ডেসিমাল, ঠিক আছে। এরপর হচ্ছে কি আসবে, ইংলিশে আসবে এ বি সি ডি ই এফ। তাহলে 11, 12, 13, 14, 15, কত আসছে, 16। ওকে, বুঝছো? এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? যদি এতটুকুর মধ্যে কারো কোয়েশ্চেন থাকে তাহলে একটু বলো। এখান থেকে তোমাদের প্রশ্ন কি কি আসতে পারে, এই জায়গা থেকে আমরা এই জায়গায় জিনিসগুলো শিখলাম, এই জিনিসগুলো থেকে তোমাদের জন্য কি কোয়েশ্চেন করতে পারে পরীক্ষায়। খ নাম্বারের জন্য তোমাদের এখান থেকে প্রশ্ন করতে পারে, বাইনারি ডিজিট 2 কেন ব্যাখ্যা করো, অথবা হেক্সাডেসিমেলের ডিজিট 16 কেন ব্যাখ্যা করো, বেস 16 কেন ব্যাখ্যা করো, তারপর তোমাকে অক্টালের বৃত্তি 8 কেন সেটা ব্যাখ্যা করো। করতে পারবা কিনা? এখন আমরা জানি কোন একটা সংখ্যা পদ্ধতির বৃত্তি হচ্ছে তার উপাদান সমূহ, অর্থাৎ আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করার জন্য কয়টা উপাদান প্রয়োজন, 8টা উপাদান প্রয়োজন, সেই জন্য তার বৃত্তি কত, 8, এবং তারপরে এই জিনিসগুলো লিখে দিবা। লিখতে পারবা কিনা, বা এতটুকু জিনিস ক্লিয়ার হয়েছে কিনা, এতটুকু জিনিসের মধ্যে কারো কোনো কোয়েশ্চন বা কোনো কিছু জানা থাকলে বলো এতটুকু জিনিসের মধ্যে, না হলে আমরা নেক্সট টপিকে যাব। আমরা সবগুলো টপিক ভালোভাবে বুঝে তারপরে আগাবো, না বুঝে আমরা সামনের দিকে যাবো না। আমরা এতটুক জিনিস আগে বুঝছি কিনা একটু বলি সবাই, আমরা এতটুক জিনিস বুঝছি কিনা? এতটুক জিনিস আমাদের ক্লিয়ার কিনা কনসেপ্ট? কোনো কোয়েশ্চন এই জায়গায়? আচ্ছা, ধরে নিলাম এই জায়গায় কোনো কোয়েশ্চেন নেই, তারপর আমরা সামনের দিকে যাচ্ছি। বাইনারি সংখ্যা পদ্ধতি এখন আমরা ডিটেলসে জানবো। ওকে, এবং আমরা একটা ছোট্ট একটা রূপান্তর আমরা শিখবো আজকে। আমরা ছোট্ট একটা রূপান্তর শিখবো, তারপর আমরা ক্লাসটা ইতি টানবো। বেশি প্যারা দিব না, প্রথম ক্লাসে বেশি প্যারা দেওয়া ভালো না। আমরা প্রথম ক্লাসে অল্প অল্প পড়াশোনা দিব তোমাদের মস্তিষ্কে, যাতে সামনে ভালোভাবে বুঝতে পারো। আচ্ছা, আমরা এই বাইনারি জিনিসটা আরেকটা জিনিস শিখে নিই এখান থেকে, খুব আমাদের জীবনে কাজে লাগে সেরকম একটা জিনিস শিখিনি। বিট এবং বাইটের মধ্যে পার্থক্যটা কি, আমরা সেটা এখন শিখব। আমরা রূপান্তরে যাব, তার আগে আছে আমরা বিট এবং বাইটের মধ্যে সম্পর্ক পার্থক্য কি আমরা সেগুলো জানবো। আমরা যে ইউজ করি 1 মেগাবাইট বা 1 জিবি, আমরা ইউজ করি 1 গিগাবাইট, সেই জিনিসগুলো কি? 1 মেগাবাইট 1 MB সমান কত কিলোবাইট?
একটু বলো তো কেউ এই জিনিসগুলো কিভাবে হিসাব করা হয়, আমরা এখন সেই জিনিসগুলো জানবো। বিট এবং বাইটের মধ্যে পার্থক্য। বিট, বিআইটি, বিট এন্ড বাইট, এর মধ্যে পার্থক্যটা কি? একবার অফলাইনে ক্লাস নিতে গিয়ে এই জিনিসটা একটা খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছিল। সেটা হচ্ছে কি, দেখো যখন কোয়েশ্চেন করছিলাম সেম তোমাদের মতো শুরু করতেছিলাম বাইনারি দিয়ে, কোয়েশ্চেন করতেছিলাম কি, দেখো ভাইয়ারা তোমরা একটু বলো তো বিট এবং বাইটের মধ্যে পার্থক্যটা কি। তখন একজন দাঁড়িয়ে বলল, ভাইয়া বিটে হচ্ছে আই আর এখানে হচ্ছে ওয়াই, আর এদিকে শেষে একটা কি আছে, ই আছে, পার্থক্য। এতটুকু কি পার্থক্য বিট এবং বাইটের? না, বিট এবং বাইটের সুন্দর একটা নাম আছে, সুন্দর একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে কি, দেখো বিট, এই বিট শব্দটা আমরা বোঝা হয় বাইনারি ডিজিট, বাইনারি ডিজিট, তো বাইনারি সংখ্যা। বিট প্রত্যেকটা 0 এবং 1 এগুলো আলাদা আলাদা একটা একটা কি, আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল বিট। 0 এবং 1 আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল বিট। বাইট কখন হবে? যখন একসাথে সমন্বয় আমরা করব তখন কি হবে, বাইট হয়ে যাবে। বিটের এককটা কি? আচ্ছা একটু তোমাদের কমেন্টস আসতেছে না, একটু চেক করো, একটা মিনিট। ওকে আসতেছে, ঠিক আছে। বিট এবং বাইটের মধ্যে সম্পর্কটা কি, বা বিট বাইট কখন হবে, বিট কখন হবে? যখন সিঙ্গেল থাকবে তখন বিট, যখন সমন্বয় ঘটবে একাধিকের মধ্যে তখন তারা কি হবে, বাইট হবে। কি হবে, বাইট। 8 বিট, 4 বিট, 4 বাইট, জিনিসগুলো এক বাইট সমান কত, 4 বিট, সেটা জানো কি না? আচ্ছা, আমরা যে আগে যতটুকু জিনিস দেখছিলাম তাদের মধ্যে কোনো কোয়েশ্চেন আছে? একজনে কি কোয়েশ্চেন করছো? আচ্ছা, আমরা এখান থেকে জিনিস যদি কয়েকটা জিনিস সংক্ষেপে জানি তাহলে একটু দেখো, আমরা আরেকটা জিনিস জেনে আসি। 1 কিলো বাইট, সরি 1 কিলো বিট, আমরা আগে সংক্ষেপে জিনিসগুলো জানি। 1 কে বি, 1 কেবি দ্বারা আমরা কি বোঝাবো, বা 1 কেবি সমান আমরা কি বলতে পারি, 1 কিলো বাইট। 1 কিলো বাইট সমান কিন্তু 1000 বাইট। কত, সরি 1 কিলো বিট সমান 1000 বিট, 1000 বিট। এই বিটটা হচ্ছে তোমার কিসের একক, ডাটা কমিউনিকেশনের একক। বিট কিসের একক, বিট হচ্ছে ডাটা কমিউনিকেশনের এর একক। বিট কার একক, বিট কার একক, ডাটা কমিউনিকেশনের একক। 1 কেবি সমান কত, 1000 বিট। 1 মেগাবিট বা 1 এমবি সমান কত হবে, 1 মেগাবিট সমান কত? আমরা 1000-কে সায়েন্সে একটা জিনিস শিখছিলাম, সংখ্যা পদ্ধতিতে একটা দশমিক বৈজ্ঞানিক সংখ্যা পদ্ধতিতে একটা জিনিস শিখছিলাম, 10 কিউব লেখা যায়, 10 কিউব লেখা যায়। 1 মেগাবিট সমান 1-এর পরে 6টা শূন্য, সেটা আমরা সেটাকে কিভাবে লিখতে পারবো, 10 টু দি পাওয়ার 6 বিট। তারপর আছে 1 গিগাবিট, 1 জিবি। 1 গিগাবিট সমান 10 টু দি পাওয়ার 9, এটা আমি আর লিখলাম না। 1-এর পরে 3, 3 6, 6 3 9, 9টা শূন্য, তাহলে সেটাকে বলা হবে 10 টু দি পাওয়ার 9 বিট। তাহলে আমরা 1 কেবি, 1 এমবি এবং 1 জিবির মধ্যে পার্থক্যটা বুঝতে পারছি কিনা? আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি। আমরা এখান থেকে আরেকটা জিনিস, ছোট্ট দুটো জিনিস শিখবো, সেটা হচ্ছে কি, 8 বিট সমান 8 বিট সমান 1 বাইট। বিট এবং বাইটের মধ্যে পার্থক্যটাকে একটু দেখে নাও। 8 বিট সমান 1 বাইট, ভুল করা যাবে না কেন, অনেক সময় 4 বিট সমান কি জিজ্ঞেস করবে, 4 বিট সমান হচ্ছে 1 নিবল, 1
নিব্বল। ওকে, তো মনে রাখতে ট্রাই করবো 8 বিট সমান 1 বাইট, 4 বিট সমান 1 নিব্বল। আমরা জিনিসগুলো একটু মনে রাখার ট্রাই করবো, মুখে মুখে রাখবো, তাহলে আমরা জিনিসগুলো সহজেই বুঝতে পারবো। আমরা এই জিনিসগুলো বুঝছি তো, 1 কিলোবাইট এবং এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি তো। আচ্ছা, এখান থেকে যদি তোমাকে কোয়েশ্চেন করা হয় 1 কিলোবাইট বলতে কি বোঝায়, কোয়েশ্চেন করলে বলতে পারবা কিনা 1 কিলোবাইট বলতে কি বোঝায়, যদি তোমাকে এই জায়গা থেকে কোয়েশ্চেন করা হয় 1 কিলোবাইট বলতে কি বোঝায়, 1 কিলো বিট বলতে কি বোঝায়। আরটা এখন আমরা এটা বিটে দেখলাম, তখন আমরা বাইটে যাব। বাইট, 1 কিলোবাইট সমান 1 কিলোবাইট 1 কিলোবাইট সমান কিন্তু 1000 বাইট না, 1024 বাইট। আমাদের ফোনের এমবি সিস্টেমটা বাইটের মধ্যে হয়, সেই জন্য আমরা যখন এমবি কিনি তখন দেখো 1 জিবি যখন তুমি কিনো, 1 গিগাবাইট যখন তুমি কিনো, তখন কিন্তু তুমি কত মেগাবাইট পাও, 1024 মেগাবাইট বা এমবি পাও। আমরা ফুলও নর্মালে কিনি 1 জিবি, ধরো আমরা 1 জিবি কিনলাম, 1 জিবি ইন্টারনেট আমরা কিনলাম, বা 1 জিবি ইন্টারনেট আমরা যখন কিনি তখন আমরা কত পাই, 1024 এমবি। যখন আমরা 1 জিবি কিনি তখন আমরা 1024 এমবি পাই। 1024 কোথা থেকে আসলো, 1 কিলোবাইট থেকে 1000 বাইট, 1 গিগাবাইট সমান 1024 মেগাবাইট। আমরা এই জিনিসগুলো শিখছি। এখন আমরা দেখব কিলোবাইট এবং মেগাবাইটের মধ্যে সম্পর্ক। এখান থেকে অনেক সময় প্রশ্ন আসতে পারে, যখন প্রশ্ন একটু ঘুরানোর উদ্দেশ্য হয় স্যারদের, তখন কিন্তু এই জায়গা থেকে কোয়েশ্চেনটা করে দেয়, এবং এই জায়গাটা পড়ে না যাওয়ার কারণে অনেক স্টুডেন্ট কিন্তু দরা খেয়ে বসে। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা একটা সুন্দর একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কিলোবিট এবং কিলোবাইটের মধ্যে সম্পর্ক। কিলোবিট ও কিলোবাইট এর মধ্যে তাদের মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা কি আমরা সেটা জানার ট্রাই করব। দেখো, আমরা একটা জিনিস লিখতে পারি 1 কেবি সমান 1000 বিট। এটাতে কোনো কোয়েশ্চেন থাকার কথা না, কারণ আমি এর আগে তোমাদেরকে জিনিসগুলো বলছি। এখন আমরা জানি 8 বিট সমান কত, 8 বিট সমান 1 বাইট না? আমরা এই জিনিসটা জানি কিনা? আমরা শুরুতে একটা জিনিস দেখছি হচ্ছে কি 1 কিলোবিট সমান 1000 বিট, এবং আরেকটা জিনিস দেখছি 8 বিট সমান 1 বাইট। তাহলে আমরা বিট থেকে বাইটে যাব, তাহলে বাইট দিয়ে ভাগ করি, 1000 ভাগ 8। এখন এটা বিট হবে না বাইট হবে? বাইট হবে। ভাগ করো, ভাগ করার পর কত আসে, 125 বাইট। আচ্ছা, এতটুকু জিনিস বুঝছি কিনা? তাহলে 1 কিলো বাইট থেকে আমরা কোথায় চলে গেছি, বিট থেকে কোথায়, বাইটে চলে গেছি। এখন এটাকে তুমি যদি আবার কিলোবিটে নিয়ে যেতে চাও, আমরা জানছিলাম কিলোবিটের মধ্যে সম্পর্ক, সো কত দ্বারা ভাগ করব, 1024 দ্বারা ভাগ করলে আমরা যেটা আনসার পাবো সেটা হচ্ছে কিসে চলে যাবে, বাইটের মধ্যে চলে যাবে, অর্থাৎ 0.1220 বাইট। 1 কিলোবিট সমান 0.1220 বাইট। 1 কিলোবিট সমান 1.220 বাইট। দেখা যাচ্ছে কিনা বোর্ড? সরে গেছে আমি, এখন ক্লিয়ার? আচ্ছা, আমরা একটু আরেকবার দেখি জিনিসটা কি হচ্ছে। 1 কিলোবিট এবং কিলোবাইটের মধ্যে সম্পর্ক, 1 কেবি সমান 1000 বিট। ওকে, এখন আমরা বিট থেকে কিভাবে বাইটে যাব, আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে কি 8 বিট সমান 1 বাইট। সো আমরা 8 দ্বারা ভাগ করতে পারি, 1000কে 8 দ্বারা ভাগ করো, 1000কে 8 দ্বারা ভাগ করো, কত আসে?
ওকে, তাহলে যেটা আসছে সেটা। এখন আমরা এটাকে ভাগ করলাম আবার 1024 দ্বারা, তখন এটা সম্পূর্ণটা বাইরে চলে গেল। ওকে, তাহলে আমরা এখন মুছি, আমরা এখন বাইনারি সিস্টেমটা একটু আরো ভালোভাবে আরো গভীরভাবে বুঝবো। ওকে, আমরা জিনিসটা শেষ করতে পারলাম, সেটা হচ্ছে শুক্রিয়া। আমরা কিন্তু আজকে অল্প অল্প বলতে কিন্তু অনেক দূরে এগিয়ে যাচ্ছি, সেটা তোমরা খেয়াল করতেছি কেন বুঝতেছি না। অল্প অল্প বলতে কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে যাচ্ছি। এখন আমরা দেখবো বাইনারি নাম্বার সিস্টেম বা বাইনারি সংখ্যা, বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেম আর একটু বিস্তারিত দেখবো। বাইনারি নাম্বার সিস্টেম থেকে আমরা একটু দশমিকের দিকে যাওয়ার চেষ্টা করব, তাদের মধ্যে একটা পরিবর্তন হয়, তাদের মধ্যে একে অপরের সাথে কীভাবে কমিউনিকেট করে সেটা আমরা দেখবো। আমরা কম্পিউটার যোগ বিয়োগ করার সময় 1+2 সমান সেটা কম্পিউটার কীভাবে দেখে আমরা সেগুলো একটু দেখবো। ওকে, তাহলে দেখো বাইনারি নাম্বার সিস্টেম বলতে আমরা তো জানি যে নাম্বার সিস্টেমে 0 এবং 1কে ব্যবহার করে কোনো একটা সংখ্যা পদ্ধতি প্রকাশ করা হয় তাকে বাইনারি নাম্বার সিস্টেম বলা হয়। তাহলে 0 এবং 1 তাদের ভিত্তিগত বাইনারি নাম্বার সিস্টেমে বেস কত, 2, উপাদানগুলো কি কি, 0 এবং 1। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? ওকে, এখন আমরা একটা রূপান্তর দেখবো, সেটা হচ্ছে কি দশমিক থেকে বাইনারি, অর্থাৎ ডেসিমাল থেকে আমরা বাইনারিতে যাব। কোথায় কোথায় যাব? দশমিক থেকে বাইনারিতে, ডেসিমাল থেকে ডেসিমাল। আমরা আগামী ক্লাসে আরো বিস্তারিত জানবো, আজকে আমাদের ক্লাসটা এতটুকুর মধ্যে শেষ করব, কিন্তু এই জিনিসটা দেখায় আর একটু ধৈর্য ধরো। ডেসিমাল থেকে আমরা কোথায় যাব? বাইনারিতে যাব। ওকে, তাহলে দুইটা কিন্তু নাম্বার সিস্টেম, ডেসিমালের ভিত্তি কত? 10 ভিত্তি, এটার ভিত্তি কত? 2 ভিত্তি। তাহলে আমরা 10 ভিত্তি থেকে 2 ভিত্তিতে যাব। এটা যাওয়ার জন্য সুন্দর একটা রূপান্তর একটা প্রক্রিয়া আছে বা একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে কি দেখো, আমরা একটা জিনিস শিখে আসতেছি। দেখো এরকম 1, 1 এর বর্গ 2, 2 এর বর্গ 4, আচ্ছা এও না, 1, 2, 4, 8, 16, 32। আমাদের আর দরকার নাই, এতটুকু পর্যন্ত জানো, 32 পর্যন্ত জানলে হয়ে যাবে। বা আরেকটা দেখো 64 বিট, এটা হচ্ছে দশমিকের দেওয়া আছে বা সরি ডেসিমেলা দেওয়া আছে, বাইনারিতে আমরা যাব। এটা যাওয়ার উপায় কি? এই জিনিসগুলা ব্যবহার করব। ধরো তোমাকে একটা 10 একটা সংখ্যা দেওয়া হলো, একটা ডেসিমেল একটা সংখ্যা বলো, তোমার পছন্দের একটা সংখ্যা, ধরো 15, এটা তোমার পছন্দের সংখ্যা 15। এখন আমরা জানি, আমরা বাইনারি জিনিসটা জানি হচ্ছে কি 0 এবং 1 নিয়ে কাজ করে। সো কিভাবে নিয়ে যেতে পারি? নিয়ে যাওয়ার একটা উপায় হচ্ছে কি এই 15কে আমরা ভাঙবো। 15কে কত কত আগে আর ভাঙা যায় দেখো, 8 এবং 4 যোগ করলে কত হয়? 12, 12 2 14, 14 একে 15। আমাদের যেখানে যেখানে একটা জিনিস বলিনি, যেখানে যেখানে নাম্বারটা পড়বে সেখানে সেখানে 1 বসাবো, বাকি সব জায়গায় 0 বসাবো। যেখানে যেখানে নাম্বারটা পড়বে সেখানে সেখানে 1 বসাবো। মনে করো 15, 8 4 12, আর 12 2 14, 14 একে 15, যেখানে এই সবগুলো তো হয়েছে সেজন্য এগুলা 0। তাহলে এখানে বিট 7টা, এর আগে তুমি আরো লিখতে পারো, আরেকটা বিট দিলাম, 8টা বিট। আমরা 8 বিট নিয়ে কাজ করব সব সময়। তাহলে আমরা 15কে রূপান্তর করলে কি পাচ্ছি? 15 সমান আমরা দশমিকে পাচ্ছি, যদি 4 বিট হিসাব করি, 4 বিটের মধ্যে যদি হিসাব করি, 4 বিটের মধ্যে আমরা হিসাব করি 1 1 1 1, 4টা 1, আমরা পাচ্ছি 15 সমান কি পাচ্ছি? 4টা 1। আবার দেখো, এখন আমরা 15 গেল, যদি তোমাকে 12 বলা হয়, 12 বলা হলে তোমাকে কত কতর মধ্যে তুমি যাবে? এখন হিসাব করো, 4 2 6 6 1 7 হচ্ছে না। দেখো 8 এবং 4 কত হচ্ছে? 12। তাহলে আমরা 8 এর জায়গায় হচ্ছে কত দিব? 1 দিব। 4 এর জায়গায় কত দিব? 1 দিব। তাহলে বাকি দুইটা কি হবে? 0 হবে। সামনে 0 মানে পিছনে 0, একই কথা। তাহলে 12 সমান কি? 1 1 0 0। ওকে, বুঝতে পারছি। এখন যদি তোমাকে 10 বলা হয়, 10 কে পরিবর্তন করো, 10 কে পরিবর্তন করলে কত আসবে? 8 এর জায়গায় 1, 4 এর জায়গায় দিলে হচ্ছে 8 4 12 হয়ে যায়, তাহলে 10 হবে না। 0, 2 এর জায়গায় 1, 8 এ এবং 2 এ 10, আর এটা 0। তাহলে 10 সমান কি লিখতে পারি? 1 0 1 0। এটা হচ্ছে রূপান্তর। কিভাবে করতেছি বুঝছো কিনা? একটু জিনিসটা বলো, আমি আবার বোঝাবো। এটা একটু একটু আজকে জিনিসের মধ্যে সবচেয়ে জিনিস একটু বোঝার জিনিস আছে।
একটু এতটুকু জিনিস আমরা বুঝছি কিনা একটু বলো। আজকের জিনিসের মধ্যে এটা কিন্তু বোঝার আছে, এই জিনিসটা বুঝছি কিনা। পড়াশোনায় যখন টেবিলে বসবা তখন হচ্ছে সামনে একটা পানির বোতল রাখবা, পাশে একটা পানির বোতল রাখবা। যখন প্রাণে তৃষ্ণা লাগবে পড়তে পড়তে তখন পানি খাবা, তাহলে দেখবা আবার এনার্জি পাচ্ছ। যে এনার্জিটা তুমি লস করছো সেই এনার্জিটা আবার ফিরে পাবা, নতুন উদ্যমে, নতুন দিগন্তে, নতুন সূচনায় আবার শুরু করতে পারবা নতুন ভাবে। তাহলে আমরা আবার শুরু করি। দেখো আমরা যাচ্ছি কোথায়, দশমিকে দেওয়া ছিল, বাইনারিতে যাচ্ছি। সেটা যাওয়ার জন্য আমাদের যে সিস্টেম বা আমাদের যে সিস্টেমটা ফলো করতে হবে, এই নাম্বারটা আমাদেরকে ফলো করতে হবে। এটা কিন্তু ক্যালকুলেটর দিয়ে খুব সহজে করা যাবে, আমি সেটা তোমাদেরকে বলে দিব। ক্যালকুলেটর দিয়ে খুব সহজে করা যাবে, কিন্তু আমরা ক্যালকুলেটর না দেখে যখন হাতে যাব তখন সেটা আমরা এভাবে করব। আমাদের প্রথমত এই ড্রটা এঁকে নিতে হবে খাতার উপরে, রাফ করে নিবা, খাতায় লিখবা না এই জিনিসটা। এই জিনিসটা আমরা ড্র করে নিব জাস্ট রাফের মধ্যে। দেন তারপর কি করব, তোমাকে যে জিনিসটা দেওয়া লাগবে সেটা আমরা কাজ করব। এখন আমরা 1 থেকে 10-এর জন্য জিনিসগুলো আমরা একটু আগে বের করে নিই, দেন একটু দেখাচ্ছি। আমরা এটা উপরের জিনিসটা তো মুছতেছি, একটু আবার লিখবো, সমস্যা নাই। আমরা বাইনারি নাম্বার সিস্টেমের মধ্যে আছি তো, ওকে গুড। এখন আমরা দেখবো হচ্ছে কি বাইনারি ডেসিমেল টু ডেসিমাল থেকে কোথায় বাইনারিতে যাব। তো তোমার বাড়ি থেকে তোমার নানু বাড়িতে যাবা, কি কি ব্যবহার করবা সেটা দেখবা। ওকে, ডেসিমাল কি দেওয়া আছে, বাইনারি কি দেওয়া আছে। ডেসিমাল 0 1 2 3 4 5 6 7 8 এবং 9 ডেসিমাল এই জিনিসগুলো দেওয়া আছে। তোমাকে এখন সবগুলাকে বাইনারিতে প্রকাশ করতে হবে। আচ্ছা আমার মোবাইলে কি সমস্যা জানি না, মোবাইলে কমেন্টস আসতেছে না কেন, একটু দাঁড়াও তো, আমি একটু আবার জয়েন করি। আমরা কি বুঝতেছি? তাহলে ডেসিমাল কি কি দেওয়া আছে, 0 1 2 3 4 5 6 7 8 9 এগুলো দেওয়া আছে। ডেসিমাল 10টা ভিত্তি আমরা লিখলাম। এগুলোকে আমরা বাইনারিতে কনভার্ট করলে, এগুলোতে আমরা যদি বাইনারিতে কনভার্ট করে আমরা কিভাবে লিখবো, আমাদের মেইন টিমটাকে আমরা রাফটা করে নিই। 1 2 4 8 16 32 64 যখন আমরা কনভার্টটা করলাম তখন দেখো কি, এটা আমাদের হচ্ছে একটা রোলস, এটা রোলস বলতে পারো, এটা একটা নিয়ম করার। ওকে, তাহলে দেখো 0 0-এর জন্য কি, 0 এখানে কিছু আছে নাই, তার মানে এটা বাইনারিতে কি দেখাবে 0। 1 1-এর জায়গায় শুধুমাত্র একটা 1, তার মানে এটা একটা 1। তারপর 2 2-তে যাই, 2-তে গেলে একটা এখানে 1 আর একটা এখানে কি আসতেছে 0, তার মানে 1 এবং 0। 2 যখন আমরা যাব তখন 1 এবং 0 পাচ্ছি। যখন এরপরে 3 দেখো 1 1 দুইটা, 2-এর জায়গায় আমরা শুরুতে বলছিলাম না, কি বলছিলাম, যেখানে যেখানে নাম্বারটা হবে সেখানে 1 হবে, যেখানে যেখানে খালি জায়গা হবে সেখানে 0 হবে। তাহলে আচ্ছা আমরা যদি প্রত্যেকটার জন্য সাবমিট করে হিসাব করি সেটা কিরকম হয় একটু দেখায় আগে। ওকে, 0-এর জন্য তো সাবমিট লিখেও যা কথা, না লিখেও সেম কথা। তারপরে দেখি 4টা 0 সাবমিট করা আসতেছে। দেখো 1-এর জন্য কি আসতেছে সাবমিট, আমরা 4 বিট হিসাব করতেছি। 1-এর জন্য কি, শুধুমাত্র এখানে একটা 1, তাহলে বাকি সামনের 3টা বিট কি দিয়ে পূরণ করব, 0 দিয়ে পূরণ করব। কারণ আমরা জানি 0-এর কি, 0 বাইনারি সিস্টেমে কি ফলস লো ভ্যালু হিসাব করে, সুতরাং এটার কোনো কাজ নেই, অফ ভ্যালু। তাহলে আমরা আগে 3টা বিট 0 দিয়ে পূরণ করব, দেন 4 নম্বর বিটটা বসাই দেব। এখন 2-এর জন্য কি, যদি 2-এর জন্য হচ্ছে কি, দেখো 1-এর জায়গায় 0, 2-এর জায়গায় একটা 1 0 0, তাহলে আমরা লিখবো 0 0 1 0। 2-এর জন্য, 3-এর জন্য কি, 3-এর জন্য 8-এ 0 4-এ 0 2 1 1 1, তাহলে 0 0 1 1 3-এর জন্য। 4-এর জন্য দেখো এখানে 0 1 0 0, তাহলে 0 1 0 0 4-এর জন্য। কনভার্ট কিভাবে করতেছে এখন কিন্তু বুঝতেছো, এখন কিন্তু না বোঝার কিছু নাই। 5-এর জন্য দেখো একটা 4-এ আমরা আগে 8-এ 0 দিব 5-এর জন্য, তারপরে একটা 8-এ 4-এ কি একটা 1 এবং 2-তে 0 আর 1-এ একটা 1, 4 এবং 1-এ 5, তার আমরা পাচ্ছি কি 0 1 0 1।
6 এর জন্য যাই, 6 এর জন্য হচ্ছে কি 8 এ 0, 4 এ 1, 2 এ 1, 1 এ 0, তাহলে আমরা কি পাচ্ছি 0 1 1 0। 7 এর জন্য যাই 0 1 1 1, 4 একে 5, 5 এ 2 7, 0 1 1 1। 8 এর জন্য যাই 8, শুধুমাত্র এখানে একটা বিট হবে, বাকিগুলা কি হবে 0 হবে, 1 0 0। 9 এর জন্য যাই 8 এ একটা বিট হবে, 4 এ 0, 2 এ 0, 1 এ 1 হবে, একটা বিট হবে, তাহলে 1 0 0 1। 9 এ এরকম হলো কেন, 8 8 যোগ 1, তাহলে যেখানে যেখানে নাম্বারটা আসছে সেখানে সেখানে কি দিব 1 দিব, যেখানে যেখানে কিছু আসছে না সেখানে 0 দিব, 1 0 0 1। আমরা এতটুকু যদি বুঝে থাকি খুব সহজে আমরা যাই দিই না কেন রূপান্তর তুমি করতে পারবা। ধরো তোমাকে একটা বিট দেওয়া হলো 100 একটা বিট দেওয়া হলো তোমাকে, তুমি কিও কনভার্ট করবা 100, তুমি বসাও 100 কে তুমি কত কত আকারে যোগ করতে পারতেছো, ভাঙো, এই সিরিয়ালের মধ্যে কিন্তু ভাঙতে হবে। তাহলে 66 যোগ 32 কত হয় 66 94, আর 2 হচ্ছে কত 96, আরো কত লাগে 4 লাগে, যোগ 4। তাহলে 100 এর জন্য আমি কোথায় কোথায় বিট পাচ্ছি আমরা যদি একটু হিসাব করি, 100 এর জন্য আমরা যোগ করলাম 66 32 4, তাহলে আমরা 100 এর জন্য বিট পাবো 66 একটা 1, তখন এটা কিন্তু আবার 4 বিটে হবে না, এটা কিন্তু 4 বিটে হবে না, 66 এর জন্য আমরা 8 বিটে চলে যেতে হবে। 100 কে 8 বিটে হিসাব করো, 8 বিটে হিসাব করো, যদি এভাবে দিবে তাহলে আমরা এদিকে একটা কি দিতে হবে, এক্সট্রা একটা শূন্য আনতে হবে আগে, ওকে আনলাম। তারপর দেখো আর কোথায় কোথায় যোগ করছে, 32 এ যোগ 16 কিন্তু আছে নাই, 8 এ আছে নাই, 4 এ আছে আছে, 2 এ আছে নাই, 1 এ আছে নাই, তাহলে আমরা কি লিখতে পারতেছি 100 এর জন্য, আমরা 100 কে এইভাবে লিখতে পারতেছি। তাহলে আমরা কি পেলাম, আগে একটা 0 1 1 0 0 1 0 0, 1 2 3 1 2 3 1 2, 8টা বিট, ক্লিয়ার। এখন যদি তোমাকে বলা হয় ধরো অ্যাজ উইশ তুমি 95 এর জন্য বের করো, বের করতে পারবা কিনা, যখন তোমাকে বলা হবে ধরো 95 বিটের জন্য বের করো, 66 যখন কত একটু বলো তো, 60 8, তাহলে 120 128, এদিকে আরেকটা বিট তুমি অ্যাড করে নাও, 128 একটা ঘর বানিয়ে নাও, সমস্যা নাই, যাইতে পারবা। ওকে, তাহলে আমরা 95 জন্য আমরা করি 66 যোগ 32 96 হয়ে যায়, কিন্তু তখন ওটা আর 95 থাকে না। এখন 95 জন্য আমাদের 32 সরাসরি ব্যবহার করতে পারবো না, সো একটু ভেঙে ভেঙে করতে হবে। আচ্ছা দেখো একটু ভেঙে ভেঙে কি করতে পারতেছি, 66 সাথে 32 যোগ করলে কত হয় 60 90 96 হয়ে যায়, তাহলে 66 সাথে 16 যোগ করো, 74 74 6 তোমার কত আসে, 74 6 80, 80 সাথে 8 যোগ করো 88, 88 সাথে 4 যোগ করো 92, 92 সাথে তোমার 2 যোগ করো এবং 1 যোগ করো 95 আসতেছে। তাহলে দেখো তাহলে যদি তোমার 95 এর জন্য হয় তাহলে বিট কোথায় যাচ্ছে, 128 কত 0, 64 1, 32 0 1 1 1 1 1, তাহলে 95 যে আমরা বিটটা কত পাচ্ছি 0 1 0 1 1 1 1 1। এটা যদি আমার এখন দশমিক থেকে যদি আমাকে বলা হয় বাইনারি থেকে দশমিক নিয়ে যাও, তাহলে আমার 4টা 4টা হিসাব করে আসতে হবে। তাহলে দেখো আমরা এটা কি কি আকারে যোগ করছি, 66 যোগ 16 যোগ 8 যোগ 4 যোগ 2 যোগ 1, 66 আর 16 70, 70 আর 8 আচ্ছা 66 আর 16 80 88 92 94 95 আমরা বের করতে পারছি। এখন তোমাদের টাস্ক হচ্ছে কি, তোমাদের 3টা টাস্ক দিব, তারপর আজকে ক্লাসের শেষ। তোমাদের টাস্ক হচ্ছে কি, এই সম্পূর্ণ নাম্বার সিস্টেমটা ব্যবহার করে
অর্থাৎ 128 64 32 60 8 4 2 1 এই সম্পূর্ণ 8 বিটের জিনিসটা হিসাব করে এখানে 8 বিট আছে, কিন্তু অর্থাৎ একটা বাইট আছে এখানে, 1 বাইট এখানে আছে। তোমাকে এটা হিসাব করে বের করতে হবে 333। তারপরে তুমি এদিকে এখন 128 পাইছি, তো তুমি এটার সামনে আরো আসতে পারবে, তখন 200 কত হবে, 228 দুগুণে কত 40, 8 দুগুণে 16, 256 এখানে আসবে, 256 আসবে, সেও আসতে পারবা, সমস্যা নাই, ডাবল হবে। তাহলে 333 বের করবা, 500 বের করবা, 1003, 87, এই 4টা বিট এগুলো দশমিকে দেওয়া আছে, বাইনারিতে প্রকাশ করাবা, বাইনারিতে রূপান্তর করবা। এটা তোমাদের টাস্ক বা হোমওয়ার্ক বলতে পারো, একই কথা। আচ্ছা, এখন এর মধ্যে কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু জানাও। যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমি ক্লাস এখানে শেষ করব। আশা করি আজকে আমরা অনেক কিছু শিখতে পারছি এখান থেকে। একটু বলো কোনো কোয়েশ্চেন আছে কিনা, আমি একটু বসি, অনেকক্ষণ দাঁড়াইছিলাম। একটু বলো কোনো কোয়েশ্চেন আছে কিনা, আমি দেখতেছি, একটু বলো। কোনো কোয়েশ্চেন আছে? এই জায়গা থেকে কোনো কোয়েশ্চেন কি আছে? তাহলে যদি কোয়েশ্চেন না থাকে, আমরা আজকে এই ক্লাসের মাধ্যমে আজকে আমরা কি কি শিখলাম একটু 1 মিনিটে সামারি দিই, তেমন আমরা ক্লাসে শেষ করব। ওকে, আজকে ক্লাসের মাধ্যমে আমরা যে যে জিনিসগুলো শিখলাম, প্রথম সংখ্যা পদ্ধতি কি আমরা সেটা জানলাম। প্রথম জানলাম কি সংখ্যা পদ্ধতি কি, দেন সংখ্যা পদ্ধতি কয়ভাবে ভাগ করা যায়, পজিশনাল, নন পজিশনাল। পজিশনাল কি স্থানীয় মান, নন পজিশনাল হচ্ছে কোনটা, একটাই সংখ্যা পদ্ধতি, প্রাচীন হায়ারোগ্লিফিক্স। ওকে, দেন এখন আমরা একে একে বাইনারির মধ্যে গেলাম, দশকের মধ্যে গেলাম, অক্টালের মধ্যে গেলাম, হেক্সাডেসিমালের মধ্যে গেলাম, এগুলা কি সেটা জানলাম। দেন বেস বা ভিত্তি কি সেটা জানলাম, তাদেরকে প্রকাশ করার জন্য কয়টা উপাদান লাগে আমরা সেটাও জানলাম। দেন বিট এবং বাইটের মধ্যে পার্থক্য জানলাম। তারপর আমরা বাইনারি সংখ্যার রূপান্তর শিখলাম, দশমিক থেকে বাইনারিতে কিভাবে নিব সেটা আমরা শিখলাম। আশা করি জিনিসগুলো তোমরা বুঝতে পারছো। ওকে, সবার জন্য শুভকামনা, তোমাদের শুরুটা সুন্দর হোক, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, সাফল্যমণ্ডিত হোক, সেই কামনা রাখে। এবং আগামী ক্লাসের অগ্রিম দাওয়াত দিয়ে, আগামী ক্লাস রবিবার রাত 9টায়, আমাদের ক্লাসগুলো হবে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার রাত 9টায়। সো আগামী ক্লাসের দাওয়াত দিয়ে আজকে ক্লাস এখানে শেষ করতেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।